আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শুভাশিস দা, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস দা, আপনাকেও আমি খুব ইনফর্মাল দেখছি, সাধারণত সুটেড বুটেড হয়ে থাকেন আপনি, এরকম কেন? একটা সকাল থেকে বিভিন্ন দেশ বিদেশে নিউজ চ্যানেল দেখে, মানে পার্টিকুলারলি একটা দেশের নিউজ চ্যানেল দেখে মনে হচ্ছে যে আন্তর্জাতিক যে রাজনৈতিক মহলটা সেটা পুরোটাই ভীষণ ইনফর্মাল হয়ে গেছে। যে যাকে পাচ্ছে দেখা করছে, হাত হ্যান্ডশেক করছে, ছবি লাগাচ্ছে এবং সেটাকে ঢেড়া পিটিয়ে মনে করছে তারা বিশাল কিছু একটা অ্যাচিভ করে ফেলেছে। তো যখন এতটাই ইনফর্মালি গোটা ব্যাপারটা ঘটছে, অ্যান্ড দ্যাট টু ইন এ প্লেস লাইক ব্যাংকক, যেখানে বিভিন্ন এমন ঘটনা ঘটে যেটা বেরিয়ে এসে বাকিরা আলোচনা করে না, সেখানে উনি শুধু আলোচনাই করছেন না, ঢেড়াও পেটাচ্ছেন। সুতরাং বলতেই হবে দ্যাট দ্য ইনফর্মালিটি ইজ দ্য নিউ ফর্মালিটি। মানে আপনি কি এই বিমস্টেকে ইউনুসের কথা বলছেন? মানে নাম আপনি উচ্চারণ করেননি, কিন্তু ওই দিকেই কি বলতে চাইছেন? হ্যাঁ, মানে অনেকের সাথেই তো দেখা করা যায়। মানে দেখুন, একটা রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী লেভেলে যখন কোথাও একটা যায়, তখন অনেকের সাথেই দেখা হয়, দেখা সাক্ষাৎ হয়, এবং সেই দেখা সাক্ষাতের বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, কথা বলে। কারণ আমরা ভারতবর্ষ তো কোনো একটা অভদ্র দেশ নই। কেউ যদি আমাদের সাথে দেখা করতে চায়, আমরা কোনোদিন বলবো কি আপনি আমার সাথে কথা বলবো না বা এরকম না, কোনোদিনই নয়। যেখানে আমাদের কালচার অফ ডিপ্লোমেসিটাই আলাদা, সেখানে সেই দেখা করাটাকে কেন্দ্র করে যেরকমভাবে বিভিন্ন নিউজ চ্যানেলে টিআরপি হচ্ছে বিশেষ কোনো একটা দেশের, যেরকমভাবে সেটাকে মার্কেট করা হচ্ছে, ইট ইজ রিয়েলি রিয়েলি মানে হিউমারাস। এবং মানে আমার ছোটবেলা থেকে শোনা একটা গল্প ভীষণভাবে মনে পড়ছে, ইফ ইউ পারমিট আমি শেয়ার করব। আমাদের লোকালিটিতে একজন ভদ্রলোক থাকতো, উত্তমবাবু বলে, ধর উত্তমবাবু তার নাম। উনি থাকতেন, উনি ভীষণ ফুটবল অনুরাগী, নিজেও ফুটবল খেলতেন। তো একসময় পেলে যখন কলকাতায় এসেছিল মোহনবাগানের সাথে খেলতে, তখন পেলে খেলার পরে যখন মাঠ ছেড়ে বেরোচ্ছেন, তখন যথারীতি উনি দর্শকদের দিকে হাত নেড়েছিলেন, সবার দিকে হাত নেড়েছিলেন, এবং একটা সময় এমন দিকে হাত নেড়েছিলেন যেখানে উত্তমবাবু বসেছিলেন। তো উত্তমবাবু সেই হাত নাড়ার যে সময়টুকু, সেটা তাদের বন্ধুদেরকে বারবারই বলে, দেখলি পেলে যাওয়ার আগে কিন্তু আমার দিকে হাত নেড়ে গেল। যতদিন উনি বেঁচে ছিলেন সবাইকে বলতেন যে পেলে যাওয়ার আগে কিন্তু আমার দিকে হাত নেড়ে গেছিল ইন্ডিয়া ছেড়ে। একমাত্র আমি, যাকে উনি বোধহয় রেকগনাইজ করেছিলেন যে তখনকার দিনে, যে আমার দিকে হাত নেড়ে গেল। সুতরাং পয়েন্টটা হচ্ছে, কে কোন ইনসিডেন্টকে নিজের প্রতি ইউজ করবে এবং সেটাকে কিভাবে ঢেড়াটা পেটাবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। বাট আমি আগেও সেই দেশ এবং সেই দেশের কূটনীতি সম্বন্ধে বলেছি, লেটস বি ম্যাচিওর্ড। আমি আজকের ডেটেও বলছি, যখন গোটা পৃথিবীর ডিপ্লোমেসিটা 18+ হয়ে গেছে, তখন আপনাদের ডিপ্লোমেসিটা অনেকটা আমার ওই কিন্ডারগার্টেন মনে হয়। সো ঠিক আছে, যদি कोई मेरे से तस्वीर खींच के अगर खुद को बहुत बड़ा सयाना समझ सकता है, थैंक यू, लेट इट बी। উনি আনন্দ যদি এটার থেকেই পাক না, একটা বৃদ্ধ মানুষ একটা ছবি নিয়ে যদি আনন্দ পেতে চান, পাক না, আমি সেটাকে সম্মান করি। কারণ আমাদের দেশে সম্মানটা একটা কালচার। আমাদের দেশে কোনো কাউকে সম্মান করলে আমরা সেটাকে একটা পার্ট অফ আওয়ার কালচার ধরি। লেট ইট বি সো। মানে উনি আনন্দ পেয়েছেন, পাক না, কিছু মিডিয়া সেটা নিউজ করছে, করুক না। বেশ, মানে আর আমরা ওই কথায় বেশি গেলাম না, মানে দেওয়ারও দরকার নেই, এবং মানে সেটা নিয়ে না হয় আলোচনা নাই করলাম। কিন্তু যেটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে গিয়ে এই বিমস্টেকের মঞ্চ, এবং এই বিমস্টেকের মঞ্চে ভারতের অবস্থান, ভারতের তরফ থেকে যে মানে আমরা এই যে যখনই এই ধরনের অনুষ্ঠানগুলো হয়, যেরকম আপনারা জানেন ইউনাইটেড নেশনসে অনেক এরকম কার্যকলাপ হয় সারা বছর ধরে, এবং আমরা যদি আমাদের রিজিয়নের কথা বলি তাহলে সার্ক আছে, এবং তার পাশাপাশি এই বিমস্টেক, এই বিমস্টেকে সব থেকে বড় এবং শক্তিশালী দিক থেকে যদি বলি এবং অর্থনীতির দিক থেকেও যদি বলি, তাহলে ভারত হচ্ছে রেসপন্সিবল পাওয়ার। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিমস্টেকের আয়োজন করা, এবং বিমস্টেক নিয়ে আমার মনে হয় এর আগে হয়তো বিমস্টেক নিয়ে এত আলোচনা বা এত কথা হয়তো ওঠেনি। এটা মানে 6th এডিশন বিমস্টেকের আলোচনা হচ্ছে, এবং এই আলোচনার মধ্যে ভারতের ভূমিকা নিয়ে আমেরিকা, চীন, এই সমস্ত বড় বড় যে সুপার পাওয়ার দেশগুলো, তারাও কিন্তু বেশ চর্চায় রেখেছে এই বিমস্টেককে। সেটা কি জন্য একটু ব্যাখ্যা করবে? দেখো, কোঅপারেটিভ ডিপ্লোমেসি হচ্ছে আজকের মডার্ন ডে ডিপ্লোমেসিতে একটা খুব ইম্পর্টেন্ট সেকশন। এই কোঅপারেটিভ ডিপ্লোমেসিতে বিভিন্ন স্তর পড়ে, বিভিন্ন আইডিয়া অফ কোঅপারেশন পড়ে। সেটা এডুকেশনাল কোঅপারেশন হতে পারে, কালচারাল কোঅপারেশন হতে পারে, সেটা ইকোনমিক কোঅপারেশন হতে পারে। এদের কি কি তাৎপর্য আছে সেটা বোঝার দায়িত্ব, ক্ষমতা এবং মার্কেট আন্ডারস্ট্যান্ডিং ভারতের আছে। তার একটা বড় কারণ হচ্ছে, ভারত এমন দেশের সাথে নিজের অ্যাসোসিয়েশন বানিয়েছে। আজকের ডেটে ভারত ইজ এ মানে ভেরি ভেরি বিগ পার্ট অফ ব্রিক্স।
ভারত ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মেনি অ্যালাইজ। তার কারণটা হচ্ছে ভারত যখন এই ধরনের একটা অ্যালাইনমেন্ট তৈরি করেছে তখন বোঝাই যাচ্ছে যে ভারত এমন স্ট্রাকচারের দিকে এগোচ্ছে যেখানে ভারত ইজ দ্য নিউ গাইডলাইন ফর গ্লোবাল ডিপ্লোমেসি। সেখানে বিমস্টেকে বাকি যে দেশগুলো আছে তাদের কাছে অনেক কিছু শিক্ষণীয় ঘটনা আছে, যদিও যারা শিখতে চায় তারাই শেখে, এই থিওরিতে আমি বিশ্বাস করি। যারা শিখতে চায় না তারা সারা জীবন বাচালতাকে ভরসা করেই এগিয়ে চলবে। সুতরাং যারা শিখছে সেই দেশগুলো যারা সাথে আছে তারা কোঅপারেটিভ ইন্ডেক্সের বিভিন্ন রকম অ্যাডভান্টেজ তুলবে। আজকের ডেটে দাঁড়িয়ে তুমি ইউ টক অফ কান্ট্রিজ লাইক মিয়ানমার, যারা এত রকমের নিজস্ব ইন্টারনাল সিকিউরিটি প্রবলেমসে আছে, এরা স্বীকার করছে উই হ্যাভ ইন্টারনাল সিকিউরিটি প্রবলেমস, ভারত তাদের পাশে দাঁড়িয়েছে। আজকে একটা এত বড় মানে ক্লাইমেট ইস্যু হয়েছে সেখানে বহু মানুষ মারা গেছেন, তাদের পাশেও ভারত দাঁড়িয়েছে থ্রু অপারেশন ব্রহ্মা। সুতরাং ভারত হ্যাজ টট লেসন্স টু এভরিবডি ইন এ গুড ওয়ে, এভরিবডি ইন এ গুড ওয়ে। সেখানে বিভিন্ন রকমভাবে ধরো কান্ট্রিজ লাইক নেপাল বিশাল এডুকেশনাল ট্রানজ্যাকশনাল কথাবার্তা তারা বলেছে। কান্ট্রিজ লাইক ভুটান, কান্ট্রিজ লাইক মিয়ানমার, আমি তো আগেই বললাম থাইল্যান্ডের সাথে ভীষণভাবে কালচারাল এক্সচেঞ্জ নিয়ে কথা হচ্ছে, ট্যুরিজম এক্সচেঞ্জ, কালচার, আমাদের সাথে থাইল্যান্ডের সাংঘাতিক সম্পর্ক এইসব ব্যাপারে, এবং সেটাকে আরও বৃহত্তর করা যায়, যাতে আরও ইকোনমিক এক্সচেঞ্জ তৈরি করা যায়, আরও অনেক রকমের ইকোনমিক করিডোরস তৈরি করা যায়, সেইগুলো নিয়ে ডিসকাস হয়েছে। দেখো বিমস্টেকের মূল যে ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ইজ এ ওভারঅল গ্রোথ। যদি 7টা দেশ যারা পার্টিসিপেট করছে, এই 7টা দেশের মধ্যে আমরা সবাই এমন একটা স্ট্রাকচারাল আইডেন্টিটি তৈরি করতে পারি যাতে একটা ওভারঅল গ্রোথ স্ট্রাকচার তৈরি করতে পারি, তাহলে সবকটা দেশ যদি একসাথে গ্রো করে, সবকটা দেশ যদি একটা ব্যালেন্সের মধ্যে থাকে, তাহলে ইন্টারনাল ডিস্টারবেন্সেসগুলো অনেকভাবে অ্যাড্রেস করা যায়, অনেক ইজিলি অ্যাড্রেস করা যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে গ্লোবাল ডিপ্লোমেসিতে সেই প্রতিটা দেশ ছোট ছোট করে হলেও নিজের জায়গা নিতে পারে। কারণ দেখো, ইফ ইউ হ্যাভ এ ভেরি পাওয়ারফুল লিডার উইথ ইউ, সে যখন এগিয়ে চলে সে তার সাথে কিন্তু সব সাঙ্গপাঙ্গদের নিয়ে এগিয়ে চলে। এটাই হচ্ছে একটা পাওয়ারফুল নেশন বা রেসপন্সিবল নেশনের সব থেকে বড় ধর্ম। আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু সেই জায়গায় আছে। আজকের ডেটে ভারতবর্ষের যে অ্যালাইগুলো তৈরি হচ্ছে, গ্লোবাল অ্যালাই, ইউ টক অফ জার্মানি, ইউ টক অফ ফ্রান্স, ইউ টক অফ আমেরিকা, ইউ টক অফ রাশিয়া, এরা সবাই পাশে দাঁড়িয়েছে, ইসরায়েল, এভরিবডি ইজ উইথ ইন্ডিয়া। আজকে তার জন্য ইন্ডিয়া জানে যে গ্লোবালি এই দেশগুলোকে কী করে এগিয়ে নিয়ে যেতে হয়, গ্লোবালি কী করে। ধরুন আজকে থাইল্যান্ডের বিভিন্ন দেশের সাথে তার ভিসার যে সম্পর্কগুলো আছে সেই নিয়ে ইন্ডিয়া যথারীতি পার্টিসিপেট করে নেগোশিয়েট করতে পারে। মে ইট নট বি ইন এ অফিসিয়াল প্ল্যাটফর্ম, বাট ইন্ডিয়া করতে পারে। কেন? কারণ ইন্ডিয়ার সম্পর্ক ভালো আছে। ইন্ডিয়া লেটস গো অ্যাহেড। তাতে কী হবে? থাইল্যান্ডের ইকোনমি বাড়বে। তাতে কি ইন্ডিয়ার ডাইরেক্ট বেনিফিট হবে? নো। বাট ইন্ডিয়ার যে রেসপন্সিবিলিটিটা বাড়লো, তাতে ইন্ডিয়ার উপরে গ্লোবাল ডিপেন্ডেন্সিটা বাড়বে। যত গ্লোবাল ডিপেন্ডেন্সি বাড়বে তত ইন্ডিয়া অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পাওয়ার ভলিউমেট্রিক্যালি এক্সপ্যান্ড করবে। আমি ঠিক এই জায়গা থেকেই আমাদের পরবর্তী যে আলোচনা, সেই আলোচনার দিকে ঢুকবো। সেটা হচ্ছে, মানে সুভাষিস দা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন, এবং বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে এতদিন ধরে আমরা যে সুপার পাওয়ার বলতে যে দেশগুলোকে জানতাম, আমেরিকা, রাশিয়া, তারাও কোথাও না কোথাও কিন্তু ভারতের দিকে ঝুঁকছে।